বাংলাদেশের সাংবাদিকতাকে এখন দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা জানি কিন্তু বলবো না, মানে ব্যাপারটা হচ্ছে সাংবাদিকরা সব কিছু জানে কিন্তু নিজের ভয়ে অথবা অবৈধভাবে দেন দরবার করে কোনো বিষয়ে তারা সামনে আনতে চায় না। এটা হচ্ছে আমরা জানি কিন্তু বলবো না। কারণ এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই যে অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকা একটি দল বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে, এই বিষয়টা সাংবাদিকরা জানে কিন্তু স্বীকার হয় না। জোর করে সংখ্যালঘুদের সম্পত্তি থেকে সরিয়ে দিয়ে বা উচ্ছেদ করে এই সম্পত্তি দখল করছে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীর একজন প্রধান, এ বিষয়টাও সাংবাদিকরা জানতো কিন্তু বলার সাহস পায়নি। বলার সাহস পায়নি মানে কি সত্যি কি সে চেয়েছিল বলতে? বিষয়টা নিয়ে কিন্তু ভাবতে হবে। কেন একজন পত্রিকার সিনিয়র সম্পাদক তিনি বিষয়টি প্রকাশ্যে ব্যক্ত করেছেন যে আমরা জানতাম কিন্তু রিপোর্ট করার সাহস পাইনি। বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে এই বর্তমান যে সিস্টেমটা, মানে একটা কেন্দ্রভূত করে রাখা হয়েছে, টোটাল সিস্টেমটাকে একটা কেন্দ্রের উপরে ভর করে রাখা হয়েছে যে যে যাই করুক, যেখানে যে যেভাবেই করুক না কেন, নির্দেশনা একটা জায়গা থেকেই যাবে। সে অন্যায় করুক, সে যেই করুক না কেন, সকল নোটিশ একটা জায়গা থেকে যাবে। এটা রিপোর্ট করতে গেলেও সেই জায়গা থেকে আসতে হবে, মানে গ্রিন সিগন্যাল আসতে হবে। অন্যায় করতে গেলেও সেই জায়গা থেকে গ্রিন সিগন্যাল আসতে হবে। ন্যায় করতে গেলেও সেই জায়গা থেকেই গ্রিন সিগন্যাল আসতে হবে। অর্থাৎ যেই দপ্তরে সিগন্যাল আসবে তারা করতে পারবে এবং যেই দপ্তরে সিগন্যাল যাবে না তারা কিছু করতে পারবে না। ব্যাপারটা কি এরকম? এই সরকারের আমলে একটা বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি যখন হাজার হাজার বিঘা সম্পত্তি ক্রয় করে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করে, সেকেন্ড হোম করে, স্ত্রীর নামে এক জায়গায় নাগরিকত্ব নেয়, নিজের নামে আরেক জায়গায় নাগরিকত্ব নেয়, এই বিষয়গুলো সরকারি ইন্টেলিজেন্স যে বাহিনীগুলো আছে, গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা কিন্তু সবাই সবকিছু জানতো। এমনকি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় যখন রাষ্ট্রীয় শুদ্ধচার পুরস্কার পেতে যাচ্ছেন, একদিকে সরকারি সর্বোচ্চ সম্মাননা স্মারক সম্মাননা পুরস্কার পাচ্ছেন, অন্যদিকে শত শত বিঘা জমি ক্রয়ের পরে ক্রয় করছেন। এটা কি সরকার জানতো না? একটা শুদ্ধচার পুরস্কার দিতে গেলে কয়েকটা স্টেপ অতিক্রম করার পরে তারপরে সেই ব্যক্তি শুদ্ধাচার পুরস্কার পায়। তার পিছনে অনেক যাচাই বাছাই করে তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা অনুযায়ী। এবং তিনি বলেছেন আমরা এখন খতিয়ে দেখব আসলে সে কিভাবে শুদ্ধাচার পুরস্কারটি পেল। সাংবাদিকদের যেই দুইটা ইউনিটের কথা বললাম, একটা হচ্ছে আমরা জানি কিন্তু বলবো না, আরেকটা হচ্ছে অবসরপ্রাপ্ত সাংবাদিকতা। মানে যে যত বড়ই দুর্নীতিবাজ হোক না কেন, যত দুর্নীতি করুক না কেন, ক্ষমতায় থাকা পর্যন্ত তার বিরুদ্ধে একটা কথাও বলবেন না সাংবাদিকরা। তিনি যখন অবসরে যাবেন, হোক সেটা সরকারি যে কোনো পদ পদবি থেকে, হোক সেটা আমলা, হোক সেটা রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ক্ষমতায় থাকবেন না, অন্য দল ক্ষমতায় আসবে, তখন এই সাংবাদিকরা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের সকল অপকর্মকে সংবাদ মাধ্যমে প্রচার করতে পারবেন। সরকারি চাকরিজীবী যারা আছেন তারা যতক্ষণ পর্যন্ত সরকারি চাকরিতে কর্মরত আছেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না এই সাংবাদিকরা, কারণ তারা হচ্ছে অবসরপ্রাপ্ত সাংবাদিক। যখন ওই সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবসরে যাবেন ঠিক তখনই তাদের অন্যায়ের ফিরিস্তি তুলে ধরবেন এই সাংবাদিকগুলা। বর্তমান বাংলাদেশে এই দুই ধরনের সাংবাদিকতা চালু আছে, একটা হচ্ছে জানি কিন্তু বলবো না, আর একটা হচ্ছে অবসরপ্রাপ্ত সাংবাদিকতা। বাংলাদেশের গণমাধ্যমকে এমনভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে হাতে গুনে দু একজন ব্যক্তির মাধ্যমে, যে যারা প্রকৃত অনুসন্ধানী সাংবাদিক, যারা অনুসন্ধান করেন, রিপোর্টগুলো কালেক্ট করেন, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট সংগ্রহ করে হাউজে এনে জমা দেন, তারা চাইলেও সেগুলো টেলিকাস্ট করতে পারেন না। তার কারণ হচ্ছে ওই যে সিনিয়র সম্পাদক যিনি আছেন, মানে প্রধান কয়েকজন ব্যক্তি, দু একজন ব্যক্তি হাতে গোনা, তাদের মাধ্যমে এই যে এই বিষয়গুলো প্রচারিত হওয়ার কথা, টাকা খেয়ে তারাই এই কাজগুলো করতে দেন না। একটা সময় ছিল যখন প্রথম প্রথম সোশ্যাল মিডিয়া আসছিল, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে যখন প্রথম প্রথম আসছিল, তখন এই সোশ্যাল মিডিয়ায়
কিছু কিছু রিপোর্ট দেখে মানুষ বিভ্রান্ত হতো, হওয়ার পরে টেলিভিশন চ্যানেলে গিয়ে এর মানে বৈধতা দেখতো যে আসলে জিনিসটা সত্য নাকি মিথ্যা। তার বৈধতা যাচাই করার জন্য মানুষ টেলিভিশন দেখতো। আর সেই যুগ থেকে বর্তমানে এই 2024 সালে এসে এমন একটা অবস্থার ভিতরে আমরা পড়ে আছি যে টেলিভিশনে একটা খবর প্রচারিত হলে সেটা আদৌ সত্য নাকি মিথ্যা সেই বৈধতা যাচাইয়ের জন্য মানুষ সোশ্যাল মিডিয়াতে আসে, ইউটিউব ফেসবুকে আসে, যে আদতেও যেটা প্রচার হচ্ছে সেটা কি সত্য নাকি সেটা মিথ্যা। কাদের জন্য? কোন সাংবাদিকতার জন্য? মিডিয়াকে বলা হয় চতুর্থ স্তম্ভ একটি রাষ্ট্রের। সেই স্তম্ভটাকে এভাবে মেরুদণ্ডহীন করে ফেলা হয়েছে যে গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত তারা একটা রিপোর্ট টেলিকাস্ট করতে পারে না, তারা একটা ভিডিও আপলোড দিতে পারে না, একটা কলাম তারা ছাপাইতে পারে না। যদিও করে থাকে, সিগন্যাল না আসার পরেও যদি করে থাকে বা সিগন্যালের বাইরে গিয়েও যদি করে থাকে, তাদেরকে বাধ্য হয়ে ওই রিপোর্টটা ডিলিট করে দিতে হয়। এমন অনেক নজির আমাদের সামনে আছে।